1.5 বছর 2 বছর আগে যখন শেখ হাসিনা সরকারের পতন হলো তখন কোথায় ছিল, গত 1.5 বছর যখন অন্তর্বর্তী সরকার ছিলেন তখন কি অবস্থা হলো, আর এখন এই 2 মাসে কি, সব মিলিয়ে অর্থনীতি এখন কোথায় আছে, কোন দিকে যাচ্ছে, কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই সব কিছু মিলেই আমাদের আজকের এই যাত্রা। আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আমার কথার মধ্যে সম্ভবত আপনি এটা বুঝতে পেরেছেন যে এটা কি অনুষ্ঠানটা করতে চাইছি। আমার আবার এখানে মনে হচ্ছে যে আপনি সম্ভবত 31 মার্চ আপনাদের সেন্টার ফর পলিসি ডায়ালগের একটা কার্যক্রম ছিল, নতুন সরকারের সরকারের জন্য প্রথম বাজেট ভাবনা। সেখানে বলেছিলেন যে আগামী অর্থ বছরের জন্য একটা কঠোর আর্থিক বাজেট করবার কথা বলেছিলেন। মানে এগুলোর কি কি কারণে বলেছেন এবং এইটার মানে কঠোর অর্থনৈতিক বাজেট বলতে কি বোঝাতে চেয়েছেন। এর মধ্যে বাজেটকে সামনে রেখে অর্থমন্ত্রী একটা কথা বলেছেন, বাজেটটা একটা বড় অ্যাম্বিশাস বাজেট বলছে, 9.5 লক্ষ কোটি টাকার মতো। ওনারা ঘোষণা না করলেও প্রায় বেরিয়ে তো এসছে, এবং এইটার সম্পর্কে তারা বেশ অ্যাম্বিশাস আছেন। এমনি অর্থনৈতিক চিত্র এরকম মনে হচ্ছে যে ইনকাম জেনারেশন নাই, ব্যাংক থেকে টাকা তুলছে, তারপরে কোনো এমপ্লয়মেন্ট নাই, বিদেশি বিনিয়োগ নাই, সব মিলে আমাদের যে রেভিনিউ খুব ভালো হয়েছে সেটাও না, তার মধ্যে আছে মধ্যপ্রাচ্য সংকট। টোটালিটিতে জিনিসটা কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় যাবে, এরকম হতে পারে। একাই আপনি 1 ঘন্টা বলেও যদি ফেলেন, আমি জানি আপনি ভালো বলতে পারেন, শুধু আপনার কাছে রিকোয়েস্ট হচ্ছে, ধরেন আমার দর্শক যারা আছেন তারা সবাই অর্থনীতির পরিভাষা খুব ভালো বোঝে না, আপনি নিজেও বোঝেন এটা, আপনি নিজে যতখানি অর্থনীতিবিদ ততখানি আবার সমাজকর্মী বা রাজনীতিবিদ অবশ্য আপনাকে ঠিক বলা যায় না, কিন্তু সমাজকর্মী তো বটেই, আপনি অবশ্যই চেতনার ভিত্তিতে কাজ করে, সেটা দেখে কথা শুরু করতে পারেন। ধন্যবাদ মান্না ভাই। যেটা বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি যে খুব স্বস্তিদায়ক অবস্থায় নেই এটা সবাই বুঝে। আমার মনে হয় যারা অর্থনীতি পরিচালনা করেন, যারা অর্থনীতির ফলাফলের উপর জীবন নির্ভর করেন, তারাও বুঝেন। সেহেতু একটা অস্বস্তিকর অবস্থার ভিতরে আমরা আছি। এই অস্বস্তির কারণটা বোঝাটা গুরুত্বপূর্ণ। এই অস্বস্তির কারণটা হলো যে এর আগের যে পতিত সরকার ছিল তারা যেভাবে অর্থনীতি পরিচালনা করেছে, যেটা আপনি আমার শ্বেতপত্রের কথা উল্লেখ করলেন, সেই শ্বেতপত্রে আমরা বলেছি যে একটা লুটপাটতন্ত্র তৈরি করেছিল। এই লুটপাটতন্ত্রটার ভিতরে যেটা হয়েছিল যে নীতির যে সার্বভৌমত্ব, জনকল্যাণে যে নীতি তৈরি করা, সেটা কতিপয় গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেছিল। মানুষের কল্যাণে নীতি করাটা খুব জটিল হচ্ছিল। সেটা আপনি কিছু অসাধু ব্যবসায়ী, কিছু উচ্চাভিলাষী আমলা এবং এটার সাথে কিছু মানে কলুষ রাজনীতিবিদ মিলিত হয়ে এটা করছিল, এবং যার ফলে দেশটা এমন একটা অবস্থায় এসেছিল যখন গণ অভ্যুত্থানটা শুধু ওই যে বৈষম্য বিরোধী চেতনার শুধু কোটার বিষয় ছিল না, সামগ্রিকভাবে চেতনার একটা মানুষের আকাঙ্ক্ষার একটা দেওয়ালের পিঠ থেকে গেছিল। এবং এটা একটা বড় কারণ ছিল যে এইরকম একটা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে গণতন্ত্রহীনতার কারণে। গণতন্ত্র যেহেতু আমরা দিনের ভোট রাতে করেছি, নাকি রাতের ভোট দিনে করেছি, দামি নির্বাচন করেছি, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছি সংখ্যাগরিষ্ঠ মানুষকে, ইত্যাদি ইত্যাদি। তো সেহেতু ওই রকম একটি অর্থনৈতিক পরিস্থিতির থেকে, এবং আমি প্রত্যেকটা খাত ধরে ধরে বলতে পারি, অনেকের কাছে মনে হবে যে এর ভিতরেও তো পদ্মা ব্রিজ তৈরি হয়েছে, এর ভিতরে রূপপুর তৈরি হচ্ছিল, এটার ভিতরে ফ্লাইওভার হয়েছে, কিন্তু এই দৃশ্যমান উন্নয়নের বাইরে যে অর্থনীতিটা ছিল, সেই অর্থনীতির ভিতরে একটা বড় জায়গা হলো মানব সম্পদ। আমরা শিক্ষা খাতে টাকা দিতে পারি নাই, আমরা স্বাস্থ্য খাতে টাকা দিতে পারি নাই, সামাজিক সুরক্ষার জন্য সামান্য দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এছাড়া ঋণ করেছি বহুলাংশে এবং প্রভূত পরিমাণে, মানে সাশ্রয়ী মূল্যে না করে আমরা একটা দায় দেনা পরিস্থিতির সৃষ্টি করেছি। এই রকম একটা অর্থনীতি আপনার উত্তরাধিকার সূত্রে যে এই অর্থনীতির ভিতরে আপনি সংস্কারের মাধ্যমে গণমানুষের পক্ষে নিয়ে আসার জন্য অন্তর্ভুক্তিমূলক যেটা আমরা বলি সেটা হলো না। অর্থাৎ আয় বাড়লো কিন্তু সাধারণ মানুষ, মধ্যবিত্ত, তার হিস্সাটা পেল না। এইরকম একটা অর্থনৈতিক পরিস্থিতির ছিল। তো এইটা থেকে আমরা অভ্যুত্থান হলো, অভ্যুত্থান থেকে তত্ত্বাবধায়ক সরকার গেল। আমাদের অনেকের প্রত্যাশা ছিল, আমারও ছিল, এবং সেই প্রত্যাশা থেকে আমরা প্রথমে সরকারের সাথে বিভিন্ন কাজে যুক্তও হয়েছিলাম, এবং সেটাতে ছিল যে এই সরকার যেহেতু কোনো রাজনৈতিকভাবে জিম্মি না কারুর কাছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে তো এরা মন খুলে সংস্কারের কাজ করবে। আমরা পরে
6 মাস যাওয়ার পরে আমি এটা অনুভব করা শুরু করলাম যে সরকারের মধ্যে সরকার আছে, তারা অনেক ক্ষেত্রে এগুলিতে আগ্রহী না। তারপরে একটা সময় আসলো যখন সরকার অনেক বেশি রাজনৈতিক বিষয়ের সাথে যুক্ত হয়ে গেল। ওই যে আপনার জাতীয় ঐক্য কমিশনের, ঐক্যমত্য কমিশনের অর্থনৈতিক বিষয়াবলী অনেক পিছনে পড়ে গেল। যেটুকু অর্থনৈতিক বিষয়াবলী হলো সেই সময়, সেটা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কিছুটা হলো, সেটা হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছিল। বিগত সরকারের আমলে আমরা যেটা পেলাম সেটা হলো মূল্যস্ফীতি একদিকে বাড়ছিল, আবার অন্যদিকে টাকার মূল্যমানের পতন হচ্ছিল। সে সময় আমাদের টাকার মজুদও সেভাবে ছিল না, আমদানি আটকে যাচ্ছিল, বিনিয়োগ হচ্ছিল না, ইত্যাদি ইত্যাদি। তো সেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্বটা হলো যে তাহলে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করবে, এইটাই হলো আমার সর্বোচ্চ প্রাধিকার। তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে আমরা তার ভিতরে আবার IMF-এর কর্মসূচিতে ঢুকলাম, এবং সেটার মূল কাজটা হয় সংকোচনমূলক পদ্ধতি, অর্থাৎ বাজার থেকে টাকা তুলে নিতে হবে। বাজার থেকে টাকা তুলতে হলে সুদের হার বাড়াতে হয়, যাতে করে টাকা ব্যাংকের ভিতরে আসে। এবং সুদের হার বাড়ালে পরে আপনি ভালো জানবেন আপনি যে সেটা হলো যে অবশ্যই বিনিয়োগের উপর এটা হয়, কারণ যেই টাকাতে যেই ব্যবসা করার কথা এটা তার লাভজনক থাকাটা কষ্টকর হয়ে দাঁড়ায়। তো এইটা সেই সময় করা হলো। অন্তর্বর্তীকালীন সরকারের সৌভাগ্যের জায়গাটা হলো এই যে সেই সময়ে টাকার বিনিময় হারকে কিছুটা নমনীয় করার ফলে আমরা প্রবাসী আয় পাওয়া বেশি পরিমাণে পেলাম। এর ফলে আমার মজুদটা বাড়লো, টাকাটা স্থিতিশীল হলো। এটাও কিন্তু আপনার মূল্যস্ফীতিকে একটু সহনশীল রাখার পক্ষে কাজ করে। টাকা যদি পতন হয় তাহলে মূল্যস্ফীতি বেড়ে যায়। তো সেইটাতে আমরা কিছুটা এই সরকার সফল হলো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সমস্যা যেটা হলো সেটা হলো আয় বাড়াতে পারলো না, রাজস্ব বাড়লো না, বিনিয়োগও নাই। সরকারি বিনিয়োগের ক্ষেত্রে যে টাকা দিবে সেটাও পারছে না। তখন যেটা দাঁড়ালো, তারা আবার টাকা ধার করা শুরু করলো বিদেশের কাছ থেকে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় আপনার মানে যদি আমি একটা অবদান বলি তাহলে হলো তারা ঋণের বোঝা বাড়িয়ে দিয়ে গেছে। আর যেটা করলো শেষ সময়ে এসে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা করলো, সেই চুক্তির মাধ্যমে মনে করা হলো যে রপ্তানিকে ঠেকা দেওয়া হলো, অপরিচালিত থাকবে, কিন্তু প্রকৃত অর্থে এটা অন্যান্য অনেক দিকের সমস্যার সৃষ্টি করলো, যেটা এখন এই জ্বালানি সংকটের সময় এটা আরও প্রকাশ হলো যে আমরা সার্বভৌমভাবে সিদ্ধান্ত নিয়ে সাশ্রয়ী মূল্যে যে কোনো জায়গা থেকে আমরা এখন আর জ্বালানি কিনতে পারছি না। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে আমাকে যে কোনো দেশের থেকে এখন জ্বালানি আনতে হচ্ছে। তার মানে আপনি কিন্তু একটা কথা বলেছিলেন কিছু আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটা হয়েছে সেটা জ্বালানি চুক্তির সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে। মানে শুধু কি জ্বালানি চুক্তি, মানে জ্বালানি সার্বভৌমত্ব নাকি আমাদের সার্বিক ট্রেডের সার্বভৌমত্ব না, শুধু সার্বিক আপনার বাণিজ্য না, আমি মনে করি অর্থনৈতিক সার্বভৌমত্ব নষ্ট করেছে। এবং এই ভূকৌশলগত পৃথিবীতে, যে ভূকৌশলের ভিত্তিতে যেখানে এখন অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক অনেক বেশি পরিচালিত হয়, আপনি মধ্যপ্রাচ্যে মানে ইরানের যুদ্ধ দিয়েও প্রকাশ পাচ্ছে আঞ্চলিক ভূকৌশলের সমস্যাগুলো। তখন আপনার যেটা দাঁড়ায় সেটা হলো যে এমন একটা চুক্তি আপনি করেছেন যেটাতে আপনার সার্বভৌমত্ব, ভূকৌশলগত নীতি নির্ধারণের সার্বভৌমত্ব বিঘ্নিত হয়েছে। আমি যেটা বলেছি, আমি এই প্রসঙ্গে বলে রাখি, সেটা হলো এই বর্তমান সরকার তার বৈদেশিক নীতিতে বলেছিল যে তারা কোনো দেশ নির্ভর কোনো বৈদেশিক নীতি করবে না। কিন্তু কার্যত এই বাণিজ্য চুক্তি, তথাকথিত বাণিজ্য চুক্তি, যেটা এক অর্থে অর্থনৈতিক বৃহত্তর চুক্তি, সেইটার মাধ্যমে কিন্তু ওনারা ওই বৈদেশিক নীতিমালার যে সার্বভৌমত্ব, কোনো দেশ নির্ভর না, সেই কথাটার ব্যত্যয় ঘটিয়ে দিয়েছেন।